মঞ্চের আলোচনায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চান, যদিও এখনো পুরো 2 বছর তার রাষ্ট্রপতি পদে থাকার মেয়াদ আছে। তা সত্ত্বেও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে বঙ্গভবন ছাড়তে চান। ইতিমধ্যে বিষয়টি বিএনপি ও সরকারের শীর্ষ মহলকে তিনি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে বিএনপির একটি সূত্র বলছে রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে না চাওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের শীর্ষ মহল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সরে যাওয়া বা ওই পদে পরিবর্তনের চিন্তাও করছে না। এমনকি রাষ্ট্রপ্রধানের পদ পরিবর্তনের প্রশ্নে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো তেমন একটা আলোচনা হয়নি বলেই সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এর মধ্যে অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রপতির বঙ্গভবনের বাইরে যাওয়া নিয়ে যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল সেটা থেকে মুক্তি পেয়ে 2024 সালের 5 আগস্টের পর প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তিনি আগামী 9 মে লন্ডন সফরে যাবেন। চিকিৎসা শেষে আগামী 17 মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকার আমলের গৃহবন্দিত্ব আর অপমানের জীবন কাটিয়ে যে ভালো আছেন সেটি রাষ্ট্রপতি কিছুদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন। বিএনপি সরকার ইউনূসের আমলে কেড়ে নেওয়া কিছু সুবিধাও রাষ্ট্রপতি দপ্তরে ফেরত দিয়েছে। তারপরও কেন রাষ্ট্রপতি দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন? রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে রাষ্ট্রপতির এই চলে যাওয়ার পেছনে 3টি কারণ কাজ করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত অনানুষ্ঠানিক। দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যান ভারতে। আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের অবস্থান বেশ গুরুত্ব পেয়েছিল। সংসদ ভেঙে দেওয়ার পর তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। অন্য কোনো সাংবিধানিক পদে শেখ হাসিনা আমলের নিয়োগ করা কেউ থাকতে পারেননি মোহাম্মদ ইউনূসের আমলে। এমনকি অনেককে জেলেও যেতে হয়েছিল। কিন্তু বঙ্গভবনের থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকেই সংসদ বিলুপ্ত করার আদেশ দিতে হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়াতে হয়েছে। অন্তর্বর্তী সরকার নেওয়ার সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশে পরিণত করতে তাকেই সই দেওয়ার আনুষ্ঠানিকতা সারতে হয়েছে। এমনকি নির্বাচনের পর তারেক রহমানের নতুন সরকারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিয়েছে। সংসদের প্রথম অধিবেশনে বিএনপির মন্ত্রিসভার অনুমোদন করা ভাষণও দিতে হয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলে তিনি যে বেশ চাপের মধ্যে ছিলেন এবং এক ধরনের বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন তা নিয়ে নিজের মুখে প্রথম বোমা ফাটান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই। 2025 সালের 11 ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে হোয়াটসঅ্যাপে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাকে ঘিরে মোহাম্মদ ইউনূস সরকারের কর্মকাণ্ডে তিনি অপমান বোধ করেছেন, সেজন্য ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান বলে নিজেই বলেছিলেন। এর মধ্যে নির্বাচন হয়ে যায়, বিএনপি সরকার গঠন করে। এরপর গত 20 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস সরকারের আমলে কিভাবে তাকে মানসিক চাপের মধ্যে রাখা হয়েছিল সে কাহিনীগুলো তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যেমন তাকে অপসারণের চেষ্টা চালিয়েছিল, তেমনি বিদেশ সফর আটকানো, কূটনৈতিক মিশন থেকে ছবি নামিয়ে ফেলা, প্রেস উইংকে অপসারণের মতো ঘটনাও ঘটিয়েছে। এর মধ্যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বড় বিজয় নিয়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পরিবর্তন প্রশ্নে নানা আলোচনা শুরু হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে। এমনকি বিএনপির কারা রাষ্ট্রপতি হতে পারেন এমন অনেক নাম দিয়ে খবরও প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে। সামাজিক মাধ্যমেও ছিল অনেক নাম নিয়ে আলোচনা। দলটির নেতা কর্মীদের অনেকে ধারণা করেছিলেন রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসতে পারে, যদিও নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে
তার মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত। তবে এসব কিছু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার আগেই বলেছেন, নির্বাচিত বিএনপি সরকার চাইলে তিনি সরে যাবেন। এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেছিলেন, তার দুঃসময় বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। বিএনপির পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দলীয় কোনো রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে দেখা যায়নি। রাষ্ট্রপতির পক্ষ থেকে গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের আমলে প্রেস উইং এবং কয়েক দফা বিদেশ সফর বাতিলের কথা জানানো হয়েছিল। গত 24 ফেব্রুয়ারি সরকার রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও সরওয়ার আলমকে নিয়োগ দেন। পরের মাসে উপ প্রেস সচিব এবং সহকারী প্রেস সচিবও নিয়োগ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেন। তবে সেদিন জাতীয় সংসদে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এমনকি এ সময় তাদের হাতে জুলাই গাদ্দার সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বিরোধী দলের এক সংসদ সদস্যকে রাষ্ট্রপতির ডায়াসের দিকেও তেড়ে যেতে দেখা গিয়েছিল। ওই দিন সংসদে সাংবাদিকদের কাছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতির বিরুদ্ধে 3টি অভিযোগ তুলে ধরে পদত্যাগ দাবি করেন। এমনকি তিনি রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী বলেও মন্তব্য করেছিলেন। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে, এরপর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার চিন্তা ভাবনা করছেন। অন্ততপক্ষে 2 বার বিএনপির শীর্ষ পর্যায়ের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এমন ইচ্ছার কথা জানিয়েছেন। বঙ্গভবনের সূত্রগুলো বলছে, 3টি কারণে তিনি দায়িত্ব থেকে সরে যেতে চান। একটি হলো, ইউনূস আমলে বিদেশি মিশন ও দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছিল। 2টি সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে অপমানিত বোধ করেছেন বলে জানিয়েছিলেন। সরকারের হাইকমান্ডের কাছে তিনি এই ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছিলেন, কারণ আইনি বাধ্যবাধকতা নয়, প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশন ও দূতাবাসগুলোতে থাকে, কিন্তু এটি নিয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বিএনপি। অবশ্য ইউনূসের আমলে রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার উপর যে অদৃশ্য নিষেধাজ্ঞা ছিল, সেটি থেকে মুক্তি মিলছে তার। 2024 সালের 5 আগস্টের পর প্রথমবারের মতো দেশের বাইরে সফরে যাচ্ছেন তিনি। 76 বছর বয়সী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে এই সফরে থাকছেন তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতান এবং ব্যক্তিগত চিকিৎসক সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল। 9 মে বাংলাদেশ থেকে লন্ডনে যাবেন, যেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা হবে। আগামী 17 মে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। 1975 সালের প্রেসিডেন্টস রিমিনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্টের 12 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট নিজের ছুটি নিজেই মঞ্জুর করেন। স্বাস্থ্য বা ব্যক্তিগত কারণে তিনি সর্বোচ্চ 4 মাসের ছুটিতে থাকতে পারেন। তবে ছুটিতে যাওয়ার আগে সেটি অবশ্যই জাতীয় সংসদের স্পিকারকে জানাতে হয়। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানা গেছে, ইতিমধ্যে এ বিষয়ে প্রক্রিয়া শেষ করা হয়েছে। দর্শক, প্রায় 2 বছর পর চিকিৎসা সেবা নিতে বিদেশ যাচ্ছেন তিনি। 2023 সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। এরপর 2024 সালের মার্চ মাসে তিনি দুবাই হয়ে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান এবং সেখান থেকে ফিরে আসেন। এরপর আর তিনি চিকিৎসা নিতে বা নিয়মিত চেক আপ করাতে দেশের বাইরে যাননি, বলা ভালো যেতে পারেননি। ইউনূস সরকার আমলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চাইলেও তা পাননি। তখন ইউনূসের দপ্তর থেকে বলা হয়েছিল, যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনার ব্যবস্থা করবেন, তবু বিদেশে যাওয়া যাবে না। লন্ডনের কেমব্রিজ পার্কওয়ে হাসপাতাল সহ বিদেশে চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি। এটিকে তিনি মানসিক পীড়ন ও রাজনৈতিক উদ্দেশ্য পরিণত বলে মন্তব্য করেছিলেন। দর্শক, রাষ্ট্রপতি যে পদত্যাগ করতে চান তার পিছনে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্রগুলো দ্বিতীয় কারণ হিসেবে যা বলছে, সেটি হলো অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাপক চাপের কারণে অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক অধ্যাদেশে রাষ্ট্রপতিকে স্বাক্ষর দিতে হয়েছিল। এমনকি কিছু অধ্যাদেশ নিয়ে তিনি ওই সময় আপত্তি জানানো সত্ত্বেও ইউনূস সরকার সেগুলো জারি করেছিল। কিন্তু বিএনপি সরকার এর মধ্যে কিছু অধ্যাদেশ সংসদে পাশ করেছে, যেগুলো নিয়ে রাষ্ট্রপতি আগেই আপত্তি জানিয়েছিলেন। সংবিধানের 80 অনুচ্ছেদ অনুযায়ী সংসদে কোনো বিল গৃহীত হলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট পাঠাতে হয়। রাষ্ট্রপতির কাছে পাঠানোর 15 দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দিবেন, কিংবা অর্থ বিল ছাড়া অন্য কোনো বিলের ক্ষেত্রে বিল বা তার কোনো অংশ পুনর্বিবেচনার অনুরোধ রাষ্ট্রপতি করতে পারেন। যদি তা করেন তাহলে সেটি আবার সংসদে তুলতে হয়।
তবে সাংবিধানিক প্রক্রিয়াটি সরকার পক্ষ না চাইলে অনুসরণ করার সুযোগ খুবই কম। রাষ্ট্রপতির ঘনিষ্ঠজনরা বলছেন, বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন ব্যক্তি সম্পর্কে যেভাবে বাজে মন্তব্য করা হচ্ছে তাতে তিনি অসন্তুষ্ট। সবশেষ 30 এপ্রিল সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাষ্ট্রপতির দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, নাহিদ ইসলামের সংবিধান বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকলে তিনি রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের কথা সংসদে বলতে পারেন না, কারণ সংবিধানের 51 1 ও 2 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে তার কাজের জন্য ইনডেমনিটি দেওয়া আছে। এই ইনডেমনিটি এমন যেটির কারণে রাষ্ট্রপতিকে তার কাজের জন্য তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি মামলা করা যায় না, এমনকি তার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত থেকে পরোয়ানা জারি করা যায় না। এই 3টি কারণে রাষ্ট্রপতি এরই মধ্যে বিএনপি হাইকমান্ডকে তার সরে যাওয়ার বার্তা দিয়েছেন। যদিও বিএনপির একটি সূত্র বলছে, রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে না চাওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের শীর্ষ মহল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর মধ্যে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে। বিদেশ থেকে ফেরার পর হয়তো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হতে পারে, এমন একটি ইঙ্গিত পাওয়া গেছে বঙ্গভবন থেকে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। ভেস্তে গেছে ইরান যুক্তরাষ্ট্রের ইসলামাবাদ বৈঠক, যাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভূ রাজনৈতিক ভূমিকম্প। সে ভূমিকম্পের আবার শুরু হয়ে গেছে যখন ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের বন্দরগুলো অবরোধ করা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এখন অপেক্ষা তার চেয়ে বড় ভূমিকম্পের, যেটির ঘোষণা দিয়ে রেখেছে ইরান। তারা বলেছে, ট্রাম্প ইরানের বন্দরগুলো অবরোধ করলে তারাও পারস্য উপসাগরের সব বন্দর শেষ করে দিবে। ওদিকে আসল খেলোয়াড় নেতানিয়াহু বলেই দিয়েছেন, যুদ্ধবিরতির নড়বড় হয়ে গেছে, যে কোনো সময় আক্রমণ চালাবে ইরানে। তাতে বসে থাকবে না ইরান আর লেবাননের হুতিরা, তারা দিবে পাল্টা জবাব। নতুন করে যুদ্ধ আর সংঘাত শুরু হওয়ার দুশ্চিন্তা যত না ইরান কিংবা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের, তার চেয়ে অনেক বেশি আতঙ্ক ভর করেছে বাংলাদেশের মতো দেশগুলোর, যাদের তেল আর জ্বালানির জন্য নির্ভর করতে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর, বিশেষ করে হরমুজ প্রণালীর উপর। এখন মার্কিনী অবরোধে হরমুজ প্রণালীতে যদি ঢোকা না যায়, তাহলে বিশ্বের 20 ভাগ তেলের সরবরাহ যদি তাতে বন্ধ হয়ে যায়, সেটিকে বিশ্লেষকরা দেখছেন ভূ রাজনৈতিক ভূমিকম্প হিসেবে। বাংলাদেশে শুধু তেল বা গ্যাসের সমস্যা নাই, বাড়ছে বড় মৌসুমের সময় সেচের সমস্যাও। যদিও পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর এখনো আশার আলো দেখছেন, কিন্তু নেতানিয়াহুর নতুন হুঙ্কারে অনেকেই কোনো আশা দেখছেন না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2026 সালের 11 এবং 12 এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল তা ছিল 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের সরাসরি সম্পৃক্ততা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানি দলের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান জেনারেল আসিম মুনির এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। 21 ঘন্টার এই নিরবিচ্ছিন্ন আলোচনায় উভয় পক্ষই বেশ কিছু সংবেদনশীল বিষয়ে একমত হওয়ার কাছাকাছি পৌঁছেছিল বলে গুঞ্জন উঠেছিল। এমনকি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছিলেন, একটি ব্রেক থ্রু সমঝোতা কেবল কয়েক ইঞ্চি দূরে ছিল। কিন্তু শেষ মুহূর্তে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনা কিছু ম্যাক্সিমালিস্ট বা চরমপন্থী দাবি এবং ইরানের পক্ষ থেকে সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন অবস্থানের কারণে পুরো প্রক্রিয়াটি ধসে পড়ে। শেষ পর্যন্ত সমঝোতা বৈঠকটি কোনো চুক্তি ছাড়াই ভেস্তে যাওয়ায় বিশ্লেষকরা এটাকে দেখছেন এই দশকের বৃহত্তম কূটনৈতিক ব্যর্থতা হিসেবে।
বিশ্লেষকরা মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র এই আলোচনার টেবিলে কতগুলো শর্ত বা রেড লাইন স্থাপন করেছিল যা ইরানের জন্য মেনে নেওয়া প্রায় অসম্ভব ছিল। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং ইতিমধ্যে সমৃদ্ধ করা ইউরেনিয়াম মার্কিন নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়ার দাবিটি ছিল সবচেয়ে বড় বাধা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার সমাপ্তি ঘোষণা করে বলেন, যুক্তরাষ্ট্র তাদের সর্বোত্তম এবং চূড়ান্ত অফার দিয়েছিল, কিন্তু ইরান তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। ইরানি স্পিকার গালিফ অভিযোগ করেন যে মার্কিন পক্ষ আলোচনার টেবিলে আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং তারা আগের অবস্থান থেকে সরে এসে নতুন নতুন দাবি পেশ করেছে। আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই দুই পক্ষ থেকে পরস্পর বিরোধী এবং তীক্ষ্ণ বিবৃতি আসতে শুরু করেছে। জেডি ভ্যান্স ইসলামাবাদের মাটি ছাড়ার আগে হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তিতে পৌঁছতে না পারাটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর বয়ে আনবে। তার দাবি, ইরান একটি ঐতিহাসিক সুযোগ হারিয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে অবাস্তব এবং একতরফা দাবি পেশ করেছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্র যদি তার সর্বগ্রাসী মনোভাব পরিহার করে তবেই সমঝোতা সম্ভব। ইসলামাবাদ আলোচনার ব্যর্থতার সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়েছে পারস্য উপসাগরের নীল জলরাশিতে। বিশ্বের জ্বালানি তেলের 1/5 যে পথ দিয়ে পরিবাহিত হয় সেই হরমুজ প্রণালী এখন একটি ভয়াবহ সামরিক ড্রাগন বা ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ঘোষণা করেন, 13 এপ্রিল সকাল 10টা থেকে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে ইরানি বন্দরগামী বা ইরানি বন্দর থেকে আসা যে কোনো জাহাজকে অবরোধ করবে। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী হলেও তিনি একে বিশ্বের বিরুদ্ধে ইরানের চাঁদাবাজি বন্ধের একটি উপায় হিসেবে দেখছেন। ট্রাম্পের এই নির্দেশ অনুযায়ী কোনো জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে বা সেখান থেকে বের হতে পারবে না। তবে ইরানি গন্তব্যে যাওয়া নিরপেক্ষ জাহাজগুলো চলাচলে বাধা দেওয়া হবে না বলে প্রাথমিকভাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানালেও পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের নৌবাহিনীর কোনো দ্রুতগামী বোট বা ফাস্ট অ্যাটাক শিপ যদি মার্কিন ব্লকেডের কাছাকাছি আসে তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে এলিমিনেটেড বা নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তিনি মাদক চোরা কারবারিদের যেভাবে সমুদ্রে নির্মূল করা হয়, ইরানের নৌবাহিনীর ক্ষেত্রেও সেই একই সিস্টেম অফ কিল ব্যবহারের হুমকি দিয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই অবরোধটি হবে পক্ষপাতহীন, কিন্তু তা কেবল ইরানি বন্দরগুলোর জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ সৌদি আরব, কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতগামী জাহাজগুলো চলাচল করতে পারবে যদি না তারা ইরানের সাথে কোনো বাণিজ্য করে। তবে কৌশলগতভাবে এটি কার্যকর করা অত্যন্ত কঠিন, কারণ হরমুজ প্রণালী সংকীর্ণ জলপথের সিংহভাগই ইরানের জলসীমার অন্তর্ভুক্ত। ট্রাম্পের এমন হুমকিতে দমে যায়নি ইরান, বরং দিয়েছে পাল্টা হুমকি। ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC এই অবরোধকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, পারস্য উপসাগর এবং ওমান সাগরের নিরাপত্তা হয় সবার জন্য নিশ্চিন্ত হবে, নতুবা কারোর জন্য নয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না যদি ইরানকে তেল রপ্তানি থেকে বঞ্চিত করা হয়, কারণ ইতিমধ্যে হরমুজ প্রণালীতে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং মাইন পুঁতে রাখার মাধ্যমে জাহাজ চলাচল স্থবির করে দিয়েছে। গত কয়েক সপ্তাহ অন্তত 21টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে স্যাটেলাইট স্পুফিং এবং GNSS জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ইরান জাহাজগুলোর দিক নির্ণয় ব্যবস্থা অকেজো করে দিচ্ছে, যা বিমা খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই সংকট যে আরো এক দফা নতুন মাত্রা পেতে যাচ্ছে তার প্রমাণ হলো নেতানিয়াহুর নতুন হুমকি। অভিযোগ আছে, নেতানিয়াহু জেডি ভ্যান্সকে করা একটি ফোন কলের কারণে সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল।
সেটি ভেস্তে যাওয়ার পর নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন। সে বৈঠকে ঘোষণা করেছেন যে কোনো সময় এই নড়বড়ে যুদ্ধবিরতি ভেঙে গিয়ে পুরোদমে লড়াই শুরু হতে পারে। নেতানিয়াহু দাবি করেছেন ইরান আলোচনার শর্ত ভঙ্গ করেছে এবং সমঝোতা ব্যর্থ হওয়ার জন্য তেহরানই দায়ী। তিনি ট্রাম্পের নৌ অবরোধকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন ইরানকে তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার জন্য চড়া মূল্য দিতে হবে। তবে ইসরায়েলের ভেতরেই তার এই নীতি সমালোচনা বাড়ছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ একে একটি কূটনৈতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন, কারণ যুদ্ধের 46 দিন পরেও নেতানিয়াহুর ঘোষিত 3টি মূল লক্ষ্য পারমাণবিক কর্মসূচি নির্মূল, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস এবং ইরানের শাসন পরিবর্তন এর একটিও অর্জিত হয়নি। ইসরায়েল ইতিমধ্যেই লেবাননের উপর তাদের আক্রমণ তীব্রতর করেছে। 11 এপ্রিলের আক্রমণে যখন শান্তির পথ খোঁজা হচ্ছিল তখন ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে অন্তত 254 জনকে হত্যা করেছে। এই আক্রমণগুলোই মূলত ইরানকে আলোচনার টেবিল থেকে সরে যেতে বাধ্য করেছে। বিশ্লেষকরা মনে করেন লেবাননে এই হামলার উদ্দেশ্য ছিল মূলত ইরানকে আলোচনার টেবিলে চাপে রাখা এবং হিজবুল্লাহর সক্ষমতাকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। তবে হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু জানতেন লেবাননে হামলা চালিয়ে গেলে ইরান কখনোই ইসলামাবাদের চুক্তিতে সই করবে না। সম্ভবত তিনি এটিই চেয়েছিলেন যাতে যুদ্ধ আরো দীর্ঘায়িত হয় এবং ইরানের শাসন ব্যবস্থার উপর চাপ বাড়ে। তবে এর মধ্যেও আশার আলো দেখছেন পাকিস্তানের নামকরা সাংবাদিক হামিদ মির। যদিও ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে, তবে তিনি সম্পূর্ণ হতাশ হতে রাজি নন। হামিদ মির উল্লেখ করেছেন এই আলোচনা ব্যর্থ হওয়ার পর জেডি ভান্স পাকিস্তান ছেড়ে গেলেও পাকিস্তান সরকার এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো পুনরায় দুই পক্ষকে টেবিলে আনার চেষ্টা করছে। হামিদ মির তার বিশেষ প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নিরবিচ্ছিন্ন ব্যাক চ্যানেল যোগাযোগ এখনো বজায় আছে। তার মতে 21 ঘন্টার এই আলোচনা ছিল একটি মুড সুইং বা মেজাজ পরিবর্তনের পর্যায়। দুই পক্ষই একে অপরের রেড লাইনগুলো বুঝতে পেরেছে। পাকিস্তান এখনো আশা করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যস্থতায় দ্বিতীয় রাউন্ডের আলোচনা শুরু হতে পারে। হামিদ মির সতর্ক করেছেন যদি মধ্যস্থতা শেষ পর্যন্ত ব্যর্থ হয় তবে তা পাকিস্তানের হাইব্রিড শাসন ব্যবস্থার জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। হামিদ মির মনে করেন ডোনাল্ড ট্রাম্প যত কঠোরই হন না কেন মার্কিন অর্থনীতিতে তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া তার জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে। জেডি ভান্সের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ইসলামাবাদে পাঠানো প্রমাণ করে যে ওয়াশিংটন একটি সম্মানজনক প্রস্থান চায়। দর্শক, ইসলামাবাদ সমঝোতা ভেস্তে যাওয়ার খবরে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের কম্পন অনুভূত হয়েছে। ব্রেন্ট ক্রুড এবং WTI তেলের দাম সোমবার সকাল থেকে দ্রুত বাড়তে শুরু করে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করেছে বর্তমান পরিস্থিতি 1970 দশকের তেল সংকটের চেয়েও বেশি গুরুতর হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যদি ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষের নৌ অবরোধ দীর্ঘস্থায়ী হয় তবে তেলের দাম ব্যারেলে $126 ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্বজুড়ে অসহনীয় মূল্যস্ফীতি ঘটাবে। এই মূল্য বৃদ্ধির ফলে চীন ও ভারতের মতো বড় আমদানিকারক দেশগুলো তাদের কৌশলগত রিজার্ভ থেকে তেল ব্যবহার করতে শুরু করেছে, কিন্তু বাংলাদেশের মতো দেশ যাদেরকে হয় রাশিয়া না হয় ভারত কিংবা ইরান, সৌদি আরবের উপর নির্ভর করতে হচ্ছে, তারা কি করবে? 95% জ্বালানি আমদানি নির্ভর বাংলাদেশের অর্থনীতি এখন এক ভয়াবহ চাপের মুখে। ঢাকা সহ দেশের সব জেলায় পেট্রোল পাম্পগুলোর সামনে লম্বা সারি বলে দিচ্ছে সংকট কতটা ভয়াবহ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশের ডিজেল মজুদ এখন এক সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলাদেশে ডিজেলের মজুদ ছিল মাত্র 1,33,000 থেকে 1,53,000 টনের মতো, যা দিয়ে মাত্র 10 থেকে 12 দিনের স্বাভাবিক চাহিদা মেটানো সম্ভব। অর্থনীতিবিদ জাহিদ হোসেন এই পরিস্থিতিকে একটি ভূমিকম্পের সাথে তুলনা করেছেন। তার মতে
তেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, যা সরাসরি নিত্যপণ্যের বাজারে আঘাত হানছে। ডিজেলের সংকট শেষ মৌসুমে বাংলাদেশের জন্য নিয়ে আসছে আরও এক ভয়াবহ গভীর সংকট। বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ কৃষি এখন এক চরম ঝুঁকির মুখে। এপ্রিল মাসে বোরো ধান চাষের জন্য অত্যন্ত সংবেদনশীল সময়, যখন ধানের শীষ বের হতে শুরু করে এবং জমিতে প্রচুর পানির প্রয়োজন হয়। বর্তমানে বোরো ধানের গ্রেন ফরমেশন বা ধান পাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলছে। এই সময় যদি জমিতে পর্যাপ্ত জল না থাকে, তবে ধানের দানা অপুষ্ট থাকবে এবং ফলন অর্ধেকের নিচে নেমে যেতে পারে। বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, দেশে বোরো চাষের প্রায় ৬২ থেকে ৬৫% এলাকা ডিজেল চালিত সেচ পাম্পের উপর নির্ভরশীল। রংপুর, রাজশাহী এবং উত্তরাঞ্চলের ১৬টি জেলায় ডিজেলের তীব্র অভাব দেখা দিয়েছে। কৃষকরা পাম্প চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না। খুচরা বাজারে ডিজেলের দাম লিটার প্রতি ১২০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে, যা সরকারি মূল্যের চেয়ে অনেক বেশি। অনেক পাম্প ম্যানেজার প্লাস্টিকের বোতলে তেল দিতে অস্বীকার করছেন, যা প্রান্তিক কৃষকদের জন্য সেচ কার্যক্রমকে অসম্ভব করে তুলেছে। কৃষিবিদের মতে এই মুহূর্তে যদি অন্তত ১৫ দিন নিয়মিত সেচ নিশ্চিত করা না যায়, তবে বোরো ধানের উৎপাদন ৫০% পর্যন্ত কমে যেতে পারে। এর অর্থ হলো দেশের প্রায় অর্ধেক খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়া। জ্বালানি সংকটের আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো প্রাকৃতিক গ্যাসের তীব্র অভাব। দেশে বর্তমানে ৫টি সার কারখানার মধ্যে ৪টি বন্ধ রয়েছে, কারণ সরকার সার কারখানা থেকে গ্যাস সরিয়ে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করছে। ফলে বাজারে সারের দাম বাড়ছে এবং আমদানিকৃত সারের ক্ষেত্রেও লজিস্টিক সমস্যার কারণে সময় মতো সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। দর্শক, ইসলামাবাদের সমঝোতা ব্যর্থতা কেবল একটি সংবাদপত্রের শিরোনাম নয়, বরং এটি একটি পরিবর্তনের ইঙ্গিত। তেহরান বা ওয়াশিংটনের রাজনৈতিক ইগো যখন আলোচনার টেবিলের সংঘর্ষে লিপ্ত হয়, তার মাসুল দিতে হয় বাংলাদেশের রংপুরের একজন কৃষককে, যার পাম্প ডিজেলের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। নেতানিয়াহুর কঠোর সামরিক অবস্থান এবং ট্রাম্পের নৌ অবরোধের হুমকি বিশ্বকে এক নতুন শীতল যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, যা যে কোনো সময় উষ্ণ যুদ্ধে রূপ নিতে পারে। তবে হামিদ মীরের মতো আশাবাদীরা এখনো বিশ্বাস করেন, যখন অস্ত্রের গর্জন স্তমিত হবে এবং পকেটের টান অনুভব হবে, তখন আবারও ইসলামাবাদের মতো কোনো এক টেবিলে বিবাদমান পক্ষগুলোকে বসতে হবে। আপাতত বিশ্ববাসীর দৃষ্টি এখন হরমুজ প্রণালীর নীল জলরাশির দিকে, যেখানে মার্কিন ডিস্ট্রয়ার এবং ইরানি স্পিডবোটগুলো একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই সংকটের সমাধান কেবল কূটনীতি নিহিত, কিন্তু সেই কূটনীতির চাবিকাঠি এখন রণহুঙ্কারের নিচে চাপা পড়ে গেছে। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য সামনের দিনগুলো হবে অত্যন্ত কঠিন, যেখানে প্রতিটি লিটার ডিজেল এবং প্রতি কেজি চাল এক একটি যুদ্ধের সমতুল্য হয়ে দাঁড়াবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।